মুভির শুরুতে আমাদের দেখানো হয় সময়ের সেরা নায়ক সূরিয়াকে। এক জীবনে ভক্তদের অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। তার ভক্তদের অনেকেই তার পূজা করে। এবার শুটিং হচ্ছিল সূরিয়ার জীবনের ১০০তম সিনেমা। সূরিয়াও সিনেমাটা নিয়ে ভীষণ এক্সাইটেড। ঠিক এই মুহূর্তে সিনেমার প্রযোজক এসে জানায় তার বাজেটের চেয়ে এই সিনেমার খরচ অনেক বেড়ে যাচ্ছে, তাই সিনেমার শুটিং বন্ধ করে দিতে হচ্ছে। বয়স বেড়ে যাওয়ায় দর্শক তার সিনেমা এখন আর দেখতে চায় না। সূরিয়ার আগের কয়েকটা সিনেমাও ফ্লপ হয়েছে, তাই এখন প্রডিউসার এই সিনেমায় এত বেশি টাকা লগ্নি করতে চায় না। কথাটা শুনে সূরিয়া বেশ ভেঙে পড়ে। এই পরিস্থিতিতে সূরিয়ার জরুরি ভিত্তিতে ৩ কোটি টাকা দরকার হয়, কারণ এই ৩ কোটি টাকা পেলে সিনেমাটা সম্পূর্ণ হবে এবং সূরিয়ার ১০০তম সিনেমাও পূর্ণ হবে। কিন্তু সূরিয়ার নিজের এত টাকা নাই, তাই সে তার পুরনো এক প্রডিউসারকে ফোন করে সব কথা বুঝিয়ে বলে এবং তার কাছে ৩ কোটি টাকা চায়। কিন্তু ওই প্রডিউসার নায়কের এই বিপদের ফায়দা তোলে। সে বলে এখন সে তার ছেলেকে সিনেমাতে অভিষেক করতে চায়। সূরিয়া চাইলে তার ১০০তম সিনেমাটা তার ছেলের বাবার চরিত্রে অভিনয় করতে পারে, তাহলে সূরিয়ার ১০০তম সিনেমাও হয়ে যাবে আর সে টাকাও দেবে। কিন্তু সূরিয়ার এই প্রস্তাব একদমই পছন্দ হয় না, কারণ সে কোনো সাইড ক্যারেক্টারের রোল করতে চায় না, তাই সে ফোন কেটে দেয়। এরপর সূরিয়া অনেক জায়গায় চেষ্টা করে, কিন্তু কোথাও থেকে টাকার ব্যবস্থা করতে পারে না। তখন সূরিয়া তার অ্যাসিস্ট্যান্ট বিষ্ণুকে বলে এই বাড়ি গাড়ি সব বিক্রি করে দিতে, কিন্তু বিষ্ণুর এই কথা একদমই পছন্দ হয় না। সে বলে একজন রাজা সবসময় তার প্রাসাদেই থাকে। তুমি অনেক কষ্ট আর পরিশ্রম করে এই অবস্থানে পৌঁছেছ এবং এত কষ্ট করে এই বাড়িটা বানিয়েছ, তুমি কখনোই তোমার বাড়ি বিক্রি করবে না। তাই নিরুপায় হয়ে সূরিয়া সিদ্ধান্ত নেন যে সে নায়কের বাবার চরিত্রেই অভিনয় করবে, অর্থাৎ সাইড ক্যারেক্টারের রোল করতে রাজি হয়। সে ওই প্রডিউসারকে ফোন করতে যাচ্ছিল, ঠিক তখনই বিষ্ণু দৌড়ে এসে বলে স্যার, আপনার অ্যাকাউন্টে কেউ ৩ কোটি টাকা ডিপোজিট করেছে। এই কথা শুনে সূরিয়া সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয় এবং অবাক হয়ে বলে আমার অ্যাকাউন্টে ৩ কোটি টাকা কে ডিপোজিট করল? এরপর সূরিয়া বিষ্ণুকে বলে এই টাকাটা ব্যাংকে কে ডিপোজিট করেছে সেটা খুঁজে বের করতে। বিষ্ণু তখন আন্ধ্রা ব্যাংকে ফোন করে জানতে পারে যে সূরিয়ার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা ব্যক্তির নাম সাগর। এরপর সূরিয়ার সঙ্গে সঙ্গে অঞ্জিকে ডাকে। অঞ্জি তখন স্টেট ওয়াইড ফ্যান্স অ্যাসোসিয়েশন নামের একটি বই খুলে রাজা মন্ত্রী নামের একটি গ্রামের পেজে যায় এবং সেখানে সাগর নামটা খুঁজে পায়। তেলেগুর প্রতিটা হিরোদের কাছে একটা লিস্ট থাকে কোন এরিয়াতে তার ফ্যান ক্লাব রয়েছে। সেই ক্লাবের সদস্যদের নাম পরিচয় লেখা থাকে। নামটা খুঁজে পেলেও সাগরকে অঞ্জি ভালোভাবে চিনতে পারে না, কারণ সাগর যখন ছোট ছিল অঞ্জি তখন সিনেমার টিকিট বিক্রি করত। দৃশ্যপট ফ্ল্যাশব্যাকে যায়। সাগর তখন ছোট, সে তার বাবার সঙ্গে সিনেমা দেখতে থিয়েটারে আসে। তখন অঞ্জি তাদের টিকিট দিতে চায় না। অঞ্জি বলে আগে টিকিট পাবে তারা যারা সূরিয়ার কাটআউট লাগিয়েছে এবং সূরিয়ার পোস্টার টাঙিয়েছে, তাদেরই আগে টিকিট দেওয়া হবে। এই কথা শুনে সাগর নিজের শার্ট খুলে থিয়েটারের সামনে আন্ধ্রা কিং সূরিয়া লিখে দেয়, যেটা দেখে সবাই খুব ইমপ্রেস হয়ে যায়। তখন অঞ্জি সাগরকে টিকিট দেয় এবং তার বাবাকেও টিকিট দেয়। এরপর তারা দুজনেই সিনেমা দেখতে চলে যায়। আর আন্ধ্রা কিং সূরিয়া নামটা আসলে সাগরই সূরিয়াকে দিয়েছিল। সেই থেকেই সূরিয়ার নামের টাইটেলের সাথে আন্ধ্রা কিং যুক্ত হয়। এখন এই কথাটা অঞ্জি সূরিয়াকে বলছিল যে সাগর তার খুব বড় একজন ফ্যান। তখন সূরিয়া সিদ্ধান্ত নেয় যে কোনোভাবে সাগরের সঙ্গে দেখা করতেই হবে, কারণ সাগর তাকে অনেক সাহায্য করেছে। এরপর সূরিয়া তার লোকজন নিয়ে সাগরের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দেয়। চলতি পথে সে একটা টং দোকানে বসে চা খাচ্ছিল। তখন সে একটা নিউজ দেখতে পায়, যেটা লিখেছিল জার্নালিস্ট ঈশ্বর। সেই খবরে বলা হচ্ছিল টাকার অভাবে সূরিয়ার 100তম সিনেমা বন্ধ হয়ে গেছে, আর সেই আর্টিকেলটা নেগেটিভ দৃষ্টিভঙ্গিতে লেখা হয়েছিল। এই নিউজ পড়ে সূরিয়ার ফ্যানরা জার্নালিস্ট ঈশ্বরের উপর রেগে যায় আর তাকে আক্রমণ করে, এমনকি তার হাত ভেঙে দেয়। তাই সব সাংবাদিক প্রতিবাদে রাস্তায় নেমে আসে। তারা বলে সূরিয়ার ফ্যানদের ভুলের জন্য সূরিয়াকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তবেই তারা এই আন্দোলন বন্ধ করবে। খবরটা দেখে সূরিয়া তখনই সাংবাদিকদের ওই আন্দোলনে পৌঁছে যায় এবং সূরিয়া ঈশ্বরকে জিজ্ঞেস করে তুমি আমার ফ্যান, আমি সেটা জানি, কিন্তু তুমি আমার বিরুদ্ধে এমন নেগেটিভ আর্টিকেল কেন প্রকাশ করলে? সূরিয়া ঈশ্বরকে আগে থেকেই চিনত, কারণ ঈশ্বর আর সাগর দুজনেই ছোটবেলার বন্ধু। তারা যে দুই বন্ধু এই ব্যাপারটা সূরিয়া সেই বই থেকেই জানতে পেরেছে। আসলে সূরিয়া ফ্যান্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিল সাগর আর ভাইস প্রেসিডেন্ট ছিল ঈশ্বর, অথচ সেই ঈশ্বরই তার প্রিয় সুপারস্টার সূরিয়া সম্পর্কে নেগেটিভ আর্টিকেল লিখেছিল।
যখন সুর তাকে জিজ্ঞেস করে, তুমি আমার বিরুদ্ধে নেগেটিভ আর্টিকেল কেন লিখেছ, তখন ঈশ্বর বলে, আমি আপনাকে অপমান করার জন্য এই আর্টিকেল লিখিনি। আমি শুধু এটা লিখেছিলাম যাতে সাগর জানতে পারে যে আপনার সিনেমাটা বন্ধ হয়ে গেছে। এবার ঈশ্বর সূরিয়াকে পুরো গল্পটা বলে, আর দৃশ্যপট ফ্ল্যাশব্যাকে চলে যায়। সাগরের জন্ম গোদাবরী নদীর ধারে একটা ছোট গ্রামে। এখন সে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। সাগরের পরিবার খুব গরিব হওয়া সত্ত্বেও সে সূরিয়ার প্রতিটা সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে। সব অভিনেতার মতো সূরিয়ারও কিছু হেটার আছে। সেদিন তারাও সিনেমা দেখতে এসেছিল। তখন সূরিয়ার ফ্যানরা থিয়েটারের বাইরে নাচানাচি করছিল। এই বিষয়টা সূরিয়ার হেটারদের একদমই পছন্দ হয় না। তারা সূরিয়ার কাটআউটের দড়ি খুলে দেয়, ফলে সেই কাটআউটটা লোকজনের ওপর পড়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক সেই সময় নায়কের মতো সাগর সেখানে এন্ট্রি নেয় এবং কাটআউটটা পড়ে যাওয়া থেকে আটকায় এবং অনেকেই দুর্ঘটনা থেকে বেঁচে যায়। কিন্তু শো শুরু হওয়ার সময় হয়ে গেলেও গেট খোলা হচ্ছিল না, কারণ এখনও পর্যন্ত সিনেমার রিল থিয়েটারে পৌঁছায়নি। এতে সাগর রেগে যায়। রাগের মাথায় সে থিয়েটার মালিকের অফিসে পাথর ছুঁড়ে মারে। এতে থিয়েটারের কাঁচ ভেঙে যায় এবং সেই পাথরটা গিয়ে সরাসরি মহালক্ষ্মীর মাথায় লাগে। এতে মহালক্ষ্মী আহত হয়। সাগর যখন প্রথমবার মহালক্ষ্মীকে দেখে আর প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। মহালক্ষ্মী আর কেউ নয়, সে পুরুষোত্তমের মেয়ে। থিয়েটারে পাথর ছোড়ার ঘটনার পর পুরুষোত্তম পুলিশ ডাকে। পুলিশ এসে সাগর আর তার বন্ধু ঈশ্বরকে থানায় নিয়ে যায়। কিছুক্ষণ পর সাগরের বাবা এসে দুজনকেই ছাড়িয়ে নিয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় সাগর কলেজে যাওয়ার জন্য প্রতিদিন গোদাবরী নদী পার হয়, কারণ তার গ্রামটা খুবই ছোট, তাই কলেজে যেতে হলে তাকে নদী পার হতে হয়। এভাবেই সাগর প্রতিদিন কলেজে যায়। সেই কলেজেই সূরিয়ার হেটাররাও পড়ে। সূরিয়ার হেটাররা সাগরের কাছে এসে সূরিয়ার নতুন সিনেমার ফার্স্ট ডে কালেকশনের কথা বলে। তারা বলে যে তোমার হিরো সূরিয়ার সিনেমা আবার ফ্লপ হয়েছে। এই কথা বলে তারা সাগরকে উস্কানি যায় আর তারে রাগিয়ে তোলে। তখন সাগর তাদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। এরপর কলেজের প্রিন্সিপাল দুপক্ষকেই ডেকে পাঠায়। প্রিন্সিপাল সাগর আর ঈশ্বরকে সাসপেন্ড করে দেয় এবং বলে সাসপেন্ড থাকার সময় তাদের ক্যাফে আর লাইব্রেরিতে কাজ করতে হবে। কিন্তু সে সূরিয়ার হেটারদের সাসপেন্ড করে না, কারণ তারা বড় লোকের ছেলে, আর সাগর আর তার বন্ধু ঈশ্বর দুজনেই গরিব পরিবারের, তাই শাস্তি পায় শুধু তারাই। এখন সাগর আর ঈশ্বর ক্যাফেতে কাজ করতে থাকে। ঠিক তখনই মহালক্ষ্মী তার বন্ধুদের সঙ্গে ক্যাফেতে আসে। সাগরের কারণেই মহালক্ষ্মীর মাথায় চোট লেগেছিল, তাই সাগর মহালক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নিজের পরিচয় দেয়। মহালক্ষ্মীও সেই একই কলেজে পড়ে, তবে সে সাগরের জুনিয়র। সেখানেই সাগর জানতে পারে যে মহালক্ষ্মী আসলে পুরুষোত্তমের মেয়ে। এর পরের দৃশ্যে দেখা যায় সাগর সূরিয়ার সিনেমা দেখতে থিয়েটারে পৌঁছায়, কিন্তু পুরুষোত্তম তাকে থিয়েটারে ঢুকতে দেয় না, কারণ আগেরবার সে কাঁচ ভেঙে ঝামেলা করেছিল। তাই পুরুষোত্তম তার লোকজনকে বলে দিয়েছিল সাগর আর তার বন্ধুদের যেন টিকিট না দেওয়া হয়। এই কারণে টিকিট অপারেটর সাগরকে টিকিট দেয় না। ঠিক তখনই সাগরের চোখে পড়ে মহালক্ষ্মী। সাগর মহালক্ষ্মীকে বলে, আমি সূরিয়া ফ্যান্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। যদি আমাকে আর আমার বন্ধুদের টিকিট না দেওয়া হয় তাহলে সবার সামনে আমার অপমান হয়ে যাবে। এই কথা বলে সাগর মহালক্ষ্মীকে বোঝায় এবং তার কাছে টিকিট চায়। শেষ পর্যন্ত মহালক্ষ্মী সাগরকে টিকিট দিয়ে দেয়। শো শেষ হওয়ার পর সাগর মহালক্ষ্মীর কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায়। তখন মহালক্ষ্মী বলে, সিনেমা শুরু হতে একটু দেরি হলেই তুমি পাথর ছুঁড়া শুরু করেছিলে, আর কলেজেও তুমি সূরিয়ার জন্য ঝগড়া করেছ। সূরিয়ার জন্য তোমার এত পাগলামি কেন? এর জবাবে সাগর বলে, এটা পাগলামি নয়, এটা ওনার প্রতি সম্মান। এই কথা বলে সে তার ছোটবেলার গল্প শেয়ার করে। এবার গল্পটা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। সাগরের ছোটবেলায় সে যে গ্রামে থাকতো সেখানে কেউই পড়াশোনা জানতো না, সবাই দিনমজুরির কাজ করে জীবন চালাতো। কিন্তু সাগরের বাবা চাইতেন তার ছেলে পড়াশোনা করে জীবনে এগিয়ে যাক। সেই কারণেই তিনি গ্রাম ছেড়ে শহরে এসে ছেলেকে স্কুলে ভর্তি করাতে যান। সেখানে সাগরের বাবা স্কুলের প্রিন্সিপালকে বলেন, আমার ছেলে খুব মেধাবী আর সে কবিতাও খুব ভালোভাবে বলতে পারে। এই কথা শুনে স্কুলের প্রিন্সিপাল সাগরকে স্কুলের ভিতরে নিয়ে যান এবং সব ছাত্রদের সামনে তাকে কবিতা বলতে বলেন। সাগর কবিতাটা ভালোই জানত, কিন্তু সবার সামনে দাঁড়িয়ে সে ভয় পেয়ে যায় আর ঠিকভাবে কবিতা বলতে পারে না। তখন তার বাবা তাকে উৎসাহ দেয়, কিন্তু তবুও সাগর বলতে পারে না। এতে প্রিন্সিপাল সাগরের বাবাকে উপদেশের নামে অপমান করে বলে, তোমাদের গ্রামের লোকজন কখনো পড়াশোনা করে এগোতে পারবে না। স্কুলের প্রিন্সিপাল সাগরের বাবাকে উদাহরণ দিয়ে পুরো গ্রামকে অপমান করে কথা বলে। এরপর সাগরের বাবা তাকে বাড়ি নিয়ে যায় এবং খুব বকাঝকা আর মারধর করে। সাগর নিজের ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে।
তখন ভুলবশত তার হাত রেডিওতে লেগে রেডিও অন হয়ে যায়। তখন রেডিওতে একটা মোটিভেশনাল গান বাজতে শুরু করে, যে গানটা সুরিয়ার ছিল। সেই গান শুনে সাগর ভীষণভাবে অনুপ্রাণিত হয়। সে প্রতিদিন সেই গান শুনে নিজের মধ্যে সাহস সঞ্চয় করে এবং কবিতাটাও ভালোভাবে আয়ত্ত করে ফেলে। এরপর সাগরের বাবা তাকে আবার স্কুলে নিয়ে যায়। এবার সাগর সবার সামনে আত্মবিশ্বাসের সাথে কবিতা আবৃত্তি করে, যার ফলে সাগর স্কুলে পড়াশোনার সুযোগ পেয়ে যায়। এই ঘটনা দেখে সাগরের বাবা আর গ্রামের লোকজন সাগরকে নিয়ে খুব গর্ব করতে শুরু করে। এই পুরো গল্পটাই সাগর মহালক্ষ্মীকে বলছিল। গল্পটা শুনে মহালক্ষ্মী সাগরের প্রতি ইমপ্রেস হয়ে যায় এবং ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করে। এরপর মহালক্ষ্মী থিয়েটার থেকে নিজের বাড়ি চলে যায়। পরের দিন লাইব্রেরিতে সাগর আর তার বন্ধু ঈশ্বর কাজ করছিল। ঠিক তখনই মহালক্ষ্মী তাদের কাছে আসে এবং সাগরকে বলে যে সুরিয়ার নতুন সিনেমার গানগুলোর ক্যাসেট সে পেয়েছে। সে বলে, এই গানগুলোর ক্যাসেট এখন আর কারো কাছে নেই, শুধু আমার কাছে আছে। কারণ আমার বাবা থিয়েটারে কাজ করেন, তাই কিছু স্পেশাল জিনিস পাওয়া যায়। এবং তারা দুজনেই গান শুনতে শুরু করে। ঠিক তখনই ধর্মী তাদেরকে দেখে ফেলে। সে নিজের লোকজন নিয়ে সাগরের কাছে এসে বলে, তুই তো সাসপেন্ড হয়েছিস, সেটাই কি তোর জন্য কম? তার ওপর লাইব্রেরিতে এসে উঁচু জাতের মেয়ের সঙ্গে রোম্যান্স করছিস? এই কথা বলে ধর্মী মহালক্ষ্মীর হাত থেকে ওয়াকম্যানটা কেড়ে নিয়ে ভেঙে ফেলে। এতে সাগর খুব রেগে যায়, কিন্তু মহালক্ষ্মীর বদনাম হবে ভেবে সে কিছুই করে না। এরপর ধর্মী তার গ্যাং নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে সাগর ভাঙা ওয়াকম্যানটা ঠিক করতে বসে। সে ঠিক করে যে আমি এটা ঠিক করে আবার মহালক্ষ্মীকে ফিরিয়ে দেব। ওয়াকম্যান ঠিক করতে করতে সাগর ঈশ্বরের সঙ্গে কথা বলছিল। সে বলে যে মহালক্ষ্মী তার খুব ভালো লাগে। সে নিজের মনের সব কথা ঈশ্বরকে বলছিল আর ওয়াকম্যান ঠিক করছিল। তখন তার সেই কথাগুলো তার অজান্তেই ওয়াকম্যানের ভিতর রেকর্ড হয়ে যায়। পরের দিন সাগর ঈশ্বরকে সাথে নিয়ে ওয়াকম্যানটা দিতে মহালক্ষ্মীর বাড়ি যায়। সেখানে মহালক্ষ্মীর ভাই ধনুষ সাগরকে দেখে খুব রেগে যায়, কারণ এর আগে সাগর তাদের থিয়েটারে পাথর ছুঁড়েছিল। সেই ঘটনার পর থেকেই ধনুষ সাগরকে একদমই পছন্দ করে না। তার উপর সাগর ছিল গরিব পরিবারের ছেলে, তাই ধনুষের রাগ আরও বেশি। ধনুষ সাগরের কলার ধরে বলে, তুই এখানে কেন এসেছিস? সাগর শান্তভাবে উত্তর দেয়, আমি মহালক্ষ্মীর সঙ্গে একই কলেজে পড়ি। ওর ওয়াকম্যান ভেঙে গিয়েছিল, তাই আমি সেটা ঠিক করে নিয়ে এসেছি। এরপর সাগর ভিতরে গিয়ে ওয়াকম্যানটা দেয় এবং মহালক্ষ্মীর বাবাকে বলে, কাল আমাদের গ্রামে 3 দিনের যাত্রা শুরু হচ্ছে। এমন উৎসব বছরে একবারই হয়, আপনারা সবাই অবশ্যই আসবেন। এই কথা বলে সাগর মহালক্ষ্মী আর তার বাবাকে আমন্ত্রণ জানায় এবং ওয়াকম্যানটা দিয়ে সে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই সাগর ধনুষের কাঁধে হাত রেখে বলে, আমরা তো দুজন ভাই ভাই, তাই না? এভাবে কলার ধরে কথা বলা কি ঠিক? সে ইনডাইরেক্টলি মহালক্ষ্মীর সঙ্গে নিজের সম্পর্কের কথাটা তার ভাইকে বুঝিয়ে দেয়। কিন্তু ধনুষ ব্যাপারটা বুঝতে পারে না যে ভবিষ্যতে ধনুষ তার শালক হতে চলেছে। এরপর সাগর আর ঈশ্বর নিজের বাড়ি ফিরে যায়। তখন পুরুষোত্তম ধনুষকে বলে, তুই ওর কলার ধরেছিলিস আর সে তোর কাঁধে হাত রেখেছে। যদি তুই ওর সঙ্গে ঝগড়া করিস, তাহলে আমাদের আর ওর মধ্যে কি পার্থক্য রইল? ও তো গরিব ঘরের ছেলে, ওকে যেখানে রাখা উচিত সেখানেই রাখতে হবে। ওকে আমাদের সমান ভাবিস না। এরপরের দৃশ্যে সাগরের গ্রামে যাত্রা উৎসব শুরু হয়ে যায়। চারদিকে আনন্দ আর কোলাহল। সাগর সেখানে সমস্ত কাজকর্ম সামলাচ্ছিল। ঠিক সেই সময় সে জানতে পারে পাশের একটি গ্রামে সুরিয়ার সিনেমার শুটিং চলছে। এই খবর শুনেই সাগর শুটিং দেখার জন্য বেরিয়ে পড়ে। সাগর নৌকাঘাটে এসে অপেক্ষা করছিল। ঠিক তখনই মহালক্ষ্মী নৌকায় করে সেখানে এসে পৌঁছায়। মহালক্ষ্মী মনে করে সাগর তাকে রিসিভ করতেই নৌকাঘাটে দাঁড়িয়ে আছে, কিন্তু সাগরের মনে তখন দ্বন্দ্ব। সে বুঝতে পারছিল না শুটিং দেখতে যাবে নাকি মহালক্ষ্মীর সঙ্গে সময় কাটাবে। মহালক্ষ্মী বলে, আমরা দুজন পরে আবারও সময় কাটাতে পারবো, তুমি বরং এখন গিয়ে তোমার হিরোর শুটিংটা দেখে আসো। এই কথা শুনে সাগর খুব খুশি হয়ে যায়। আনন্দের সঙ্গে সে শুটিং দেখতে চলে যায়। শুটিং স্পটে প্রডিউসার ধনঞ্জয় এক লোকের সঙ্গে কথা বলছিল। ধনঞ্জয় বলে, সুরিয়া কলা খেতে খুব পছন্দ করে, যেভাবেই হোক ওর জন্য কলা এনে দাও। এই কথা শুনে সাগর বলে, আমি সুরিয়া আন্নার জন্য কলা নিয়ে আসছি। তখন ধনঞ্জয় বলে, তুমি যদি তাড়াতাড়ি কলা এনে দিতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে সুরিয়ার একটা ছবি তুলে দেব। এই কথা শুনে সাগর খুব খুশি হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে কলা কিনে শুটিং স্পটের দিকে রওনা দেয়। কিন্তু পথে একটি ব্রিজের কাছে ধর্মী তার গ্যাং নিয়ে সাগরের ওপর হামলা করে। সাগর একাই ধর্মীর গ্যাংয়ের সবাইকে মারধর করে। যে কোনোভাবেই হোক সে কলাগুলো বাঁচিয়ে রাখে। এরপর সাগর কলাগুলো নিয়ে সুরিয়ার শুটিং স্পটে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সুরিয়া শুটিং শেষ করে অনেক আগেই সেখান থেকে চলে গিয়েছিল। ধনঞ্জয় তখন সাগরকে বলে, তুমি যদি একটু আগে আসতে তাহলে তোমার সঙ্গে সুরিয়ার ছবি তুলে দিতাম। এই কথা শুনে সাগর শান্ত গলায় বলে, কোনো সমস্যা নেই স্যার, শুধু এই কলাগুলো আন্নার কাছে পৌঁছে দিন, এতেই আমি খুশি। এই কথা শুনে প্রডিউসার ধনঞ্জয় সাগরের উপর ভীষণভাবে ইমপ্রেস হয়ে যায়।
এরপর সাগর যাত্রার মেলায় ফিরে আসে। এক বন্ধু এসে বলে, মহালক্ষ্মী কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে। সাগর তখন মহালক্ষ্মীর কাছে যায়। মহালক্ষ্মী বলে, তুমি তো বলেছিলে জায়ান্ট হুইল থেকে গ্রামটা খুব সুন্দর দেখা যায়, তুমি কি আমাকে তোমার গ্রামটা দেখাবে? সাগর আর মহালক্ষ্মী দুজনেই জায়ান্ট হুইলে চড়ে। ওপরে উঠে মহালক্ষ্মী বলে, তোমাদের গ্রামটা সত্যিই খুব সুন্দর, এই মুহূর্তটাকে কি আমরা আরও স্পেশাল করতে পারি? এই কথা বলে সে ওয়াকম্যান চালিয়ে গান প্লে করে। একটির পর একটি গান বাজতে থাকে। হঠাৎই একটি রেকর্ডিং বেজে ওঠে। সেই রেকর্ডিংয়ে সাগর ঈশ্বরের সঙ্গে কথা বলছিল। সে বলছিল সে মহালক্ষ্মীকে খুব ভালোবাসে। সব কথাই রেকর্ড হয়ে গিয়েছিল। এই কথা শুনে মহালক্ষ্মী বুঝে যায় সাগর তাকে সত্যিই ভালোবাসে। নিজের কণ্ঠে সেই কথা শুনে সাগর নিজেও অবাক হয়ে যায়। এরপর মহালক্ষ্মী বলে সেও সাগরকে ভালোবাসে। সেদিন থেকেই তাদের প্রেম কাহিনী শুরু হয়। এরপরের দৃশ্যে কলেজের ফেয়ারওয়েল ফাংশন শেষ হয়। একদিন থিয়েটারে সিনেমার শো চলছিল। মহালক্ষ্মী সাগরকে প্রজেক্টর রুমে নিয়ে যায়। সেখানে দুজনেই একে অপরের খুব কাছে চলে আসে। প্রজেক্টরের সামনে তাদের দুষ্টু কাজের ছায়া থিয়েটারের পর্দায় পড়ে যায়। পুরো অডিয়েন্স সেটা দেখে ফেলে। পুরুষোত্তমও এই দৃশ্যটা দেখে ফেলে। সিনেমা শেষ হওয়ার পর পুরুষোত্তম নিজের লোকজন দিয়ে সাগরকে ভীষণ মারধর করায়। রাগে অন্ধ হয়ে সে সাগরের পরিবার আর গ্রামকে অপমান করে। এই অপমান সহ্য করতে না পেরে সাগর চ্যালেঞ্জ জানায়, আন্ধ্রা কিং সুরিয়ার ১০০তম সিনেমা রিলিজের আগেই আমি আমার গ্রামে তোর থেকে বড় থিয়েটার বানাবো। এই থিয়েটারের নাম হবে মহালক্ষ্মী। এইভাবেই সাগর পুরুষোত্তমকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে। এতক্ষণ এই পুরো গল্পটাই ঈশ্বর সুরিয়াকে শোনাচ্ছিল। গল্প এবার বর্তমান সময়ে ফিরে আসে। এই চ্যালেঞ্জের কথা শুনে সাগরের বন্ধু ঈশ্বর ভীষণ রেগে যায়। সে সাগরকে বলে, তোর মাথায় কি একটুও বুদ্ধি আছে? আমাদের পড়াশুনো করে চাকরি করা উচিত ছিল, এই ধরনের চ্যালেঞ্জ দেওয়ার দরকার কি? আমাদের কাছে তো খাওয়ার টাকাও নেই, এই অবস্থায় তুই থিয়েটার বানাবি কিভাবে? ঈশ্বর আরও বলে, আর কদিন এভাবে আন্ধ্রা কিং সুরিয়ার সিনেমার পেছনে দৌড়াতে থাকবি? তোর সঙ্গে থাকলে আমার জীবনটাও নষ্ট হয়ে যাবে। এই কথা বলে ঈশ্বর সাগরের কাছ থেকে দূরে সরে যায়। পরবর্তীতে ঈশ্বর সাংবাদিক হয়ে যায়। সাংবাদিক হওয়ার পর সে আন্ধ্রা কিং সুরিয়ার খবর লিখতে থাকে। সেই খবর সাগরের কাছে এমনকি তার গ্রাম পর্যন্ত পৌঁছে দিত ঈশ্বর। এতক্ষণ এই পুরো গল্পটাই ঈশ্বর সুরিয়াকে শোনাচ্ছিল। এবার গল্পটা বর্তমান সময়ে ফিরে আসে। ঈশ্বর সুরিয়াকে বলে, আমার কাছে তো টিকিট কেনারও টাকা ছিল না, তাহলে আমি কিভাবে আপনাকে ৩ কোটি টাকা পাঠাতে পারি? এই কথা শুনে সুরিয়া গম্ভীর গলায় বলে, যেভাবেই হোক আমাকে সাগরের সঙ্গে দেখা করতেই হবে। এই সিদ্ধান্ত নিয়েই সুরিয়া ঈশ্বরকে সঙ্গে নিয়ে সাগরের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামে পৌঁছে ঈশ্বর সুরিয়াকে তাদের শৈশবের থিয়েটারের গল্প শোনায়। ঈশ্বর বলে, এই থিয়েটারেই আমরা ছোটবেলায় আসতাম আর এখানেই বসে আন্ধ্রা কিং সুরিয়ার সিনেমা দেখতাম। ঈশ্বরের কথা শুনে সুরিয়া খুশি হয়ে যায়। ঠিক তখনই তাদের চোখে পড়ে একটি ব্যানার। সেই ব্যানারে লেখা মহালক্ষ্মীর বিয়ের খবর। এই দৃশ্য দেখে ঈশ্বর অবাক হয়ে যায়। ঈশ্বর মনে মনে ভাবে, সাগর আর মহালক্ষ্মী তো একে অপরকে ভালোবাসত, তাহলে মহালক্ষ্মী এখন অন্য কাউকে বিয়ে করছে কেন? এই ভাবনা নিয়েই দুজনেই মহালক্ষ্মীর বাড়ির দিকে এগিয়ে যায়। মহালক্ষ্মীর বাড়িতে পৌঁছে তারা সরাসরি কনের সাজে থাকা মহালক্ষ্মীর সঙ্গে কথা বলে। মহালক্ষ্মী শান্ত গলায় বলে, আমি নিজের ইচ্ছেতেই বিয়ে করছি। মহালক্ষ্মী সুরিয়াকে আরও বলে, ঈশ্বর নিশ্চয়ই আপনাকে বলেছে সাগর আমাকে ভালোবাসত, কিন্তু সে এই কথাটা বলেনি যে সাগর আমাকে ধোঁকা দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই গল্পটা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি থিয়েটার বানাতে মোট কত খরচ হবে সেটা জানার জন্য সাগর, চাঁদ আর মহালক্ষ্মী বোরখা পরে সেখানে আসে, যাতে কেউ তাদের চিনতে না পারে। সবকিছু ভালোভাবে বিশ্লেষণ করার পর মোট খরচের হিসাব বেরোয়। হিসাব অনুযায়ী প্রায় 2,27,00,000 টাকা লাগবে। এই অঙ্ক শুনে সাগর অবাক হয়ে যায়। মহালক্ষ্মী তখন ব্যাংক লোন নেওয়ার কথা বলে। এরপর সাগর এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যায়, কিন্তু কোনো ব্যাংকই তাকে লোন দিতে রাজি হয় না, কারণ সাগরের কাছে জামানত দেওয়ার মতো কোনো কাগজ ছিল না। এ কারণেই ব্যাংকগুলো তাকে কোনো টাকা দিতে রাজি হয় না। সাগর বুঝতে পারে না সে কি করবে। তখন মহালক্ষ্মী নিজের কাছে থাকা সব গয়না নিয়ে সাগরের কাছে আসে এবং বলে, এই গয়নাগুলো নাও, যতটা পারি আমি তোমাকে সাহায্য করব। কিন্তু সাগর গয়না নিতে স্পষ্টভাবে অস্বীকার করে। এরপর সাগরের মাথায় হঠাৎ একটা দারুণ আইডিয়া আসে। সে 500 টাকার টিকিটে মহালক্ষ্মী নামের মুভি টকি শুরু করে। সাগর যেমনটা ভেবেছিল ঠিক তেমনভাবেই মহালক্ষ্মী নামের টকি চালু হয়। প্রথম দিন থেকেই মানুষ তার টকিতে সিনেমা দেখতে আসতে শুরু করে।
এতে সাগর ধীরে ধীরে ভালো টাকা রোজগার করতে থাকে। প্রতিদিন রাতে সাগর তার টকিতে সিনেমা চালায়, আর তার ব্যবসাও ভালোভাবেই চলতে থাকে। সাগরের টকির পাশে আশেপাশের দোকানদাররাও দোকান বসাতে শুরু করে। এতে দোকানিরাও লাভ করতে থাকে, আর সাগরও তার টকি থেকে বেশ ভালো আয় করতে থাকে। এরপর একদিন মহালক্ষ্মী তার বন্ধুদের নিয়ে সাগরের মুভি টকিতে আসে। সাগরের সাফল্য দেখে মহালক্ষ্মী খুব খুশি হয়ে যায়। মহালক্ষ্মীর বাবা জানতে পারে যে মহালক্ষ্মী সাগরের সঙ্গে দেখা করতে তার গ্রামে গিয়েছিল। এটা জানার পর পুরুষোত্তম রেগে গিয়ে মহালক্ষ্মীর ওপর হাত তুলতে যায়। এরপর পুরুষোত্তম তার ছেলে ধনুষকে বলে এই সাগরকে যেভাবেই হোক শেষ করতে হবে, ওর ব্যবসাটাও পুরোপুরি ধ্বংস করে দিতে হবে। পরদিন সকালে সাগরের গ্রামের লোকেরা খবরের কাগজে পড়ে যে সুরিয়ার ১০০তম সিনেমা শুরু হতে যাচ্ছে এবং সেটি এই সংক্রান্তিতে মুক্তি পাবে। এই খবর শুনে সবাই খুব খুশি হয়, কিন্তু সাগর এই খবর শুনে ভীষণ মন খারাপ করে বসে পড়ে, কারণ সংক্রান্তি আসতে আর মাত্র ১০ মাস বাকি। আর তার মুভি টকি থেকে যতই ভালো আয় হোক না কেন, সংক্রান্তি পর্যন্ত সে সর্বোচ্চ ২০ লাখ টাকা জমাতে পারবে। এই টাকা দিয়ে থিয়েটার বানানো সম্ভব নয়। এই ভেবে সাগর মন খারাপ করে তার মুভি টকির বাইরে বসে থাকে। ঠিক তখনই ধনুষ তার লোকজন নিয়ে সেখানে আসে, আর তারা সাগরের পুরো মুভি টকি ভেঙে তছনছ করে সেখানে আগুন লাগিয়ে দেয়। ধনুষ সাগরকে মারতে মারতে বলে, তুই আমার বোনকে বিয়ে করে এই গ্রামে নিয়ে আসনি, এখানে রেত ছাড়া আর কি আছে? এই কথা শুনে সাগরের মাথায় রেত সম্পর্কিত একটি আইডিয়া আসে। এরপর সে ধনুষের সব লোককে মারতে শুরু করে, কিন্তু ধনুষকে কিছুই করে না, কারণ সে তো মহালক্ষ্মীর ভাই। পরের দৃশ্যে সাগর একটি স্যান্ড ডিলারের কাছে যায় এবং তার সাথে একটি চুক্তি করে, ১ ট্রাক্টর বালি ২৫০০ টাকা, কিন্তু আমি তোমাকে ২০০০ টাকায় ১ ট্রাক্টর বালি দেব। সাগরের চুক্তি শুনে ডিলারও রাজি হয়ে যায়। এরপর সাগর সমুদ্র থেকে বালি তুলতে তার গ্রামের লোকদের একত্রিত করে এবং বলে, তোমাদের আর অন্য গ্রামে গিয়ে কাজ করার দরকার নেই। যদি তোমরা আমার সঙ্গে কাজ করো তাহলে আমাদের সবারই লাভ হবে। আমরা একদিনে ১০-১৫ ট্রাক্টর বালি তুলতে পারবো এবং এটি আমাদের জীবন বদলে দেবে। কিন্তু তার গ্রামের লোকেরা রাজি হয় না। তারা বলে, আমরা ভালো করেই জানি মাটির থেকে বালি তোলা এবং পানি থেকে বালি তোলার মধ্যে অনেক পার্থক্য আছে এবং এতে অনেক কঠোর পরিশ্রম লাগে। আমরা এটাও জানি তুমি শহরের একটি মেয়েকে ভালোবাসো এবং তাই এই সব করছো, যাতে তুমি সিনেমা থিয়েটার বানাতে পারো। এই কারণে গ্রামের লোকেরা সাগরের সঙ্গে কাজ করতে রাজি হয় না। এরপর সাগর বলে, তুমি ঠিক বলেছ, একটা মেয়ের জন্য আমি সব করছিলাম, কিন্তু আমি চাইলে শহরে গিয়ে থিয়েটার বানাতে পারতাম, কিন্তু আমি চাই আমাদের গ্রামের মধ্যে থিয়েটার হোক। এটা আমাদের গ্রামের জন্য একটি গর্ব হবে এবং আমাদের গ্রামও উন্নত হবে। আমাদের গ্রামে এখনও ঠিকমতো বিদ্যুৎ আসে না, রাতের অন্ধকারে আমাদের বাচ্চারা হারিয়ে যায়, তাই আমরা তার গলায় লকেট পরিয়ে দিই। এই অবস্থা থেকে আমাদের উন্নতি করতে হবে। আমি চাই তোমরা এটা বোঝো যে আমাদের গ্রামকে উন্নত করার জন্য সিনেমা থিয়েটার বানানো খুব জরুরি। কিন্তু কেউ তার কথা মানতে চায় না। তখন তার বাবা তার পাশে এসে দাঁড়ায়। তিনি বলেন, সে ছোট একটি টকি বানিয়েছে, তাতেই আমাদের গ্রামের সবার অনেক লাভ হয়েছে। তোমরাও দোকান খুলে ভালো উপার্জন করতে পেরেছ। সাগরের বাবা সবাইকে বোঝানোর চেষ্টা করেন এবং বলেন, তোমরা যাও না যাও, আমি আমার ছেলের সঙ্গে আগামীকাল বালি তুলতে যাব। পরের দিন সাগর এবং তার বাবা সমুদ্রে বালি তোলার জন্য নৌকা নিয়ে যাচ্ছিলেন। তখন গ্রামের সব মানুষ দৌড়ে এসে তাদের পাশে দাঁড়ায় এবং সবাই মিলে পানি থেকে বালি তুলতে শুরু করে এবং ট্রাক্টর ভর্তি করে। এতে সাগর এবং গ্রামের মানুষরা খুব ভালো উপার্জন করতে শুরু করে। কিছুদিন পর সাগর ওই এলাকার কালেক্টরের কাছে গিয়ে জানায় যে তিনি একটি থিয়েটার বানাচ্ছেন এবং তাদের থিয়েটার উদ্বোধনে আমন্ত্রণ জানায়। এরপর কালেক্টররা থিয়েটার উদ্বোধন করতে তার গ্রামের দিকে আসে। তখন তারা জানতে পারে যে তাদের গ্রামে ঠিকমতো বিদ্যুৎ পায় না। সাথে সাথে তারা তাদের ক্ষমতা ব্যবহার করে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেন। সাগরের কারণে গ্রামে সবাই খুব খুশি হয়। এরই মধ্যে সাগর মহালক্ষ্মীর নামে থিয়েটার বানিয়ে ফেলে। এরপর সাগর তার থিয়েটারে সিনেমা পরিচালনার দায়িত্ব নেয়ার জন্য ধনুষের কাছে যায়। সেখানে ধনুষ সাগরকে দেখে চমকে যায়। সে বলে, আমি ভাবছিলাম তুমি সুরিয়ার সাথে ছবি তুলতে এসেছ, কিন্তু না, তুমি তার সিনেমা পরিচালনার প্রস্তাব নিয়ে এসেছ। এটা দেখে ভালো লাগলো, কিন্তু তুমি বিতরণ সম্পর্কে কি কিছু জানো? ধনুষ সাগরকে সিনেমা বিতরণের সব কৌশল ও তথ্য বোঝায় এবং বলে, আমরা ফ্যানরা যে কোনো সিনেমা কতটা চলবে, কত টাকা উপার্জন করবে তা সবচেয়ে ভালো জানি। আমাদের থেকে ভালো কেউ জানে না। সিনেমা সম্পর্কে সাগরের জ্ঞান দেখে ধনুষ বেশ ইমপ্রেস হয়। ধনুষ সিনেমা বিতরণের দায়িত্ব সাগরের হাতে দিতে চায়, কিন্তু সে ইতিমধ্যেই বিতরণের দায়িত্ব পুরুষোত্তমকে দিয়ে দিয়েছে। তাই সে বলে, আমি ইতিমধ্যেই পুরুষোত্তমকে বিতরণের দায়িত্ব দিয়েছি, এখন আমি নিজে বদলাতে পারবো না।
সাগর তাকে বলে যে আপনি আমাকে যে কোনোভাবে সাহায্য করুন, আমি খালি হাতে আমার গ্রামে ফিরে যেতে চাই না। এরপর ধনুষ সাগরকে নিয়ে নায়কের কাছে যায়। সে সাগরকে নায়কের সামনে পরিচয় করাচ্ছে, ঠিক তখন সুরিয়া নায়ককে ফোন করে। এটি সেই দৃশ্য যা আমাদের সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। সুরিয়া নায়ককে তার সিনেমা সম্পর্কে সব কিছু জানায় এবং বলে যে তার 3 কোটি টাকার প্রয়োজন। নায়ক তখন বলে, আমি আমার ছেলেকে সিনেমায় লঞ্চ করতে যাচ্ছি, যদি তুমি বাবার রোল করো তাহলে আমি তোমাকে 3 কোটি টাকা দেব। এটা শুনে সুরিয়া খুব রেগে যায় এবং ফোন কেটে দেয়। সাগরও কথা শুনে রেগে যায় এবং বলে সুরিয়া অন্যার একটা সিনেমার ফ্লপ হওয়ার কারণে তাকে সাইড রোল দিতে চাইছেন। আপনি কি ভুলে গেছেন তার কারণে আপনার 10টা সিনেমা হিট হয়েছে? এভাবে সে নায়কের প্রতি খুব রেগে যায়। ধনুষ সঙ্গে সঙ্গে সাগরকে নিয়ে বাইরে চলে আসে এবং বলে, সুরিয়ার কেরিয়ার বাঁচানো হোক বা তোমার থিয়েটার বাঁচানো হোক, তোমার এই লড়াইয়ে জড়ানোর দরকার নেই, কারণ তারা বড় মানুষ, তারা নিজেদের মধ্যে ঠিক করে নেবে। এইভাবে তারা সেখান থেকে চলে যায়। এতে সাগরের হাত থেকে মুভি বিতরণের সুযোগও চলে যায়। পরবর্তী সিনে সাগরের বন্ধু ঈশ্বর একটি আর্টিকেল লেখে যা সুরিয়ার বিরুদ্ধে ছিল। এটি সেই সিন যা শুরুতে দেখানো হয়েছিল। আর্টিকেলটি পড়ে সূর্যের ফ্যানরা ঈশ্বরের হাত ভেঙে দেয়। সাগরও এটি পড়ে রেগে যায় এবং কাগজটি জ্বালিয়ে দেয়। সে বলে সুরিয়া অন্যা সমস্যায়, এখন তার কেরিয়ার শেষ হয়ে যাবে, সাগরের থিয়েটার করার স্বপ্নও পূরণ হবে না। এই চিন্তা করে সাগর অনেক কান্নাকাটি করে। তারপর সাগরের মাথায় একটা আইডিয়া আসে। সে সরাসরি পুরুষোত্তমের কাছে গিয়ে বলে, আমি আমার থিয়েটার আপনার কাছে বিক্রি করতে চাই, আপনি এটি 3 কোটি টাকায় কিনে নেন। পুরুষোত্তম তাকে বলে, আমি তোমার থিয়েটার কেন কিনব? সাগর উত্তর দেয়, যদি আপনি আমার থিয়েটার কিনে নেন আমি আমার চ্যালেঞ্জে হেরে যাব এবং মহালক্ষ্মীর থেকেও দূরে থাকব। এরপর পুরুষোত্তমও তার মেয়ের জন্য থিয়েটার কিনতে রাজি হয় এবং 3 কোটি টাকা প্রস্তুত করে মহালক্ষ্মীর হাত দিয়ে সাগরের কাছে টাকা দেয়। তখন সাগর মহালক্ষ্মীকে বলে, আমি সব কিছু আমার হিরোর জন্য করছি, যদি আমি টাকাটা ম্যানেজ করতে না পারতাম তাহলে আমার সুরিয়া অন্যার কেরিয়ার শেষ হয়ে যেত। এটা শুনে মহালক্ষ্মী তাকে একটি চড় দিয়ে বলে, তুমি আর কখনো আমার সামনে আসবে না, আমি ভেবেছিলাম তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে, কিন্তু তুমি আমাকে রেখে টাকা নিয়ে যাচ্ছ, তুমি আমার সাথে প্রতারণা করেছ। মহালক্ষ্মী অনেক কান্নাকাটি করে এবং সাগরও অনেক কষ্ট পায়। তারপর সে 3 কোটি টাকা সুরিয়ার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেয়। এবার গল্প আবার বর্তমানে ফিরে আসে, যখন মহালক্ষ্মী সুরিয়াকে এই কথাগুলো বলছিল। সব কথা শুনে সাগরের প্রতি সুরিয়ার মনে আরও বেশি শ্রদ্ধা জন্ম নেয়, কারণ সে বুঝতে পারে সাগর কেবল তাকে সাহায্যই করে না, বরং তার জন্য এত বড় ত্যাগও করেছে। সুরিয়া মহালক্ষ্মীকে বলে, তুমি এই বিয়ে ভেঙে দাও, কারণ সাগরের মতো মানুষ তুমি কখনো পাবে না, তুমি তাকেই বিয়ে করো। বিয়ের অনুষ্ঠানে সুরিয়া এসেছে, এটি সকলের নজরে আসে, সবাই তার সঙ্গে দেখা করতে আসে। পুরুষোত্তম সুরিয়াকে দেখে জিজ্ঞেস করে, আপনি এখানে এসেছেন, এটি আমাদের জন্য অনেক সম্মানের। সুরিয়া তখন বলে, আমি বিয়ের জন্য আসিনি, আমি এসেছি শুধু সাগরের জন্য, সাগরের মতো মানুষ আমার বড় ফ্যান, এটি আমার জন্য গর্বের বিষয়। এরপর সুরিয়া, ঈশ্বর এবং অঞ্জি সাগরের সঙ্গে দেখা করতে নৌকা করে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তখন ঝড় বৃষ্টিতে সাগরের গ্রামে অনেক পানি জমে গেছে এবং সকলের ঘরে পানি ঢুকে গেছে, ফলে সমস্ত গ্রামবাসী নিজেদের জীবন বাঁচাতে নৌকা করে থিয়েটারে আশ্রয় নিতে শুরু করে। ঠিক তখন সেখানে একটি বৃদ্ধা মহিলা মনে কষ্ট নিয়ে বলে, আমাদের জীবন কখনো বদলাবে না, এই বৃষ্টির কারণে আমাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে, আমাদের জীবন কখনো বদলাবে না। এটি শুনে সাগরও খুব কষ্ট পায়। অন্যদিকে সুরিয়াও কোনোভাবে থিয়েটারে পৌঁছায়। এরপর সুরিয়া থিয়েটারের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। সেখানে সুরিয়ার ছায়া দেখেই সাগর বুঝতে পারে যে সুরিয়া এখানে এসেছে। সাগর দ্রুত দৌড়ে সুরিয়ার কাছে চলে যায় এবং তার সঙ্গে দেখা করে। সুরিয়া সাগরকে বলে, আমি কেবল সিনেমার একজন অভিনেতা, তুমি আমার জন্য কেন এত ভালোবাসা দেখাচ্ছ? তুমি আমার জন্য সব কিছু হারিয়েছ এবং যে মেয়েটিকে তুমি ভালোবাসো তাকেও ছেড়ে দিয়েছ। তখন সাগর বলে, ছোটবেলায় যখন আমি হার মেনে নিয়ে ভেঙে পড়েছিলাম তখন আপনার গানই আমাকে সাহস জুগিয়েছিল। আমি যেখানে যাই মানুষ আমাকে আপনার নামে চেনে, আপনার জন্যই আমি সাহস করতে শিখেছি। আমি জীবনে বড় কিছু অর্জন করতে সাহস পাই। আপনার সিনেমা দেখে যুবকরা অনুপ্রাণিত হয়। আমার মধ্যে এত সাহস এসেছে যে আমি আবার নতুন করে শুরু করে জীবনে এগিয়ে যাব এবং সব কিছু ঠিক করে ফেলব। সেই সাহস এবং বিশ্বাস আমি আপনার কাছ থেকে পেয়েছি। এটি শুনে সুরিয়া বলে, আমি তোমাকে খুঁজতে এসেছিলাম, কিন্তু তোমার কারণে আজ আমি নিজেকে জানতে পেরেছি। তুমি আমাকে আন্ধ্রা কিং নাম দিয়েছিলে, কিন্তু আসল আন্ধ্রা কিং তুমি। এরপর সুরিয়া এবং সাগর দুজন একে অপরকে জড়িয়ে ধরে।
অবশেষে মহালক্ষ্মীও তার বিয়ে বাতিল করে সাগরের কাছে চলে আসে। এরপর ঈশ্বর একটি নিউজ আর্টিকেল লেখে, যেখানে লেখা থাকে যে সুরিয়া আবারও ঘুরে দাঁড়াচ্ছে। সেই আর্টিকেলে ঈশ্বর সুরিয়া এবং সাগরের মধ্যে ঘটা সব গল্প তুলে ধরা হয়। এরপর সুরিয়া হায়দ্রাবাদ গিয়ে তার বাড়ি এবং গাড়ি বিক্রি করে তার ১০০তম ছবি সম্পন্ন করে এবং সাগরের চ্যালেঞ্জ অনুযায়ী সে তার ১০০তম ছবি সাগরের থিয়েটারে দেখায় এবং গ্র্যান্ড ওপেনিং করে। গ্রামের নদীতে সেতু তৈরি হয় এবং সুরিয়া তার নিজের টাকায় সিনেমা তৈরি করে খুব আনন্দ পায়। গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।